আসুন তার আগে আপনি আমরা একটু আপনার সাথে গল্প কি বললেন? গল্প করে নেই বাড়ি যাওয়ার সময় কি লাগিয়েছেন বলুন আপনারা? আচ্ছা মিস্টার রায়, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলুন। যদিও আমি আপনার সম্বন্ধে খুবই অল্পই জানি, বলুন ওই ততটুকুই যতটুকু আপনি আমাদের ডাক্তার এবং অফিসারদের জানিয়েছেন। আপনি মোট কতবার সুইসাইড করতে গেছিলেন? বাবা, আপনারা এত সব খবর কোত্থেকে জানেন? দেখুন, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এই সব নিয়ে আলোচনা হলে আমি কিন্তু ওকে এখান থেকে নিয়ে চলে যাবো। কথাটা যাওয়া ওষুধের দিয়ে অনেক কষ্ট একটু স্বল্প আছে, আবার বিল দেবে। আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না? এটা ওর একটা রোগের মতো ওষুধ আছে। প্লিজ আপনারা আর ওকে বিলে দেবেন না। আপনার হাজবেন্ডের এই ক্রাইসিস স্যার যদি ওনার সাথে কথা বলে তার মানে কেন মানুষের কথা জানতে চায় আমাদের রিসার্চের জন্য কিন্তু খারাপ কিছু আপনি এখানে বেসিকলি বসুন। আচ্ছা মিস্টার রায়, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার প্রিয় শিল্পী কি? অনেকেই আছে, তো সব থেকে প্রিয় ফ্যান হও। আচ্ছা যদি এটা জিজ্ঞাসা করি কেন উনি আপনার প্রিয় শিল্পী, কি চুপ করে আছেন কেন বলুন? আপনি কোনো ছবি এঁকেছেন? না, রং নিয়ে আপনি করেছেন তখন 2 আঙুলের পাকে তুলি ধরেছেন? ওই ছোটবেলায় আমার আঁকার তো রইল। তাহলে ছেড়ে দিন, এগুলো তো অবান্তর প্রশ্ন, এগুলো আমরা আলোচনায় আসে না। রাইট, একদম ঠিক কথা বলছেন। এটা আমার আওতার মধ্যেই পড়ে। ঠিক কাজের কথা বলুন, মরতে গেছিলেন কেন? ওই মেয়েটার নাম যেন মুখে না আসে, তাহলে কিন্তু খুব অশান্তি হয়ে যাবে। এর আগেও বার কয়েকদিন উচ্চারণ করেছে, আমি কিছু বলি। এবার কিন্তু সাবধান। সত্যি ভালো লাগতো, কি আশ্চর্য! একেবারে মন খুলে কথা বলতে বলছে। আরে বাবা, ওনারা তো আমার কাছ থেকে সত্যি কথাটা জানতে চায়, সেটা আমি তো মিথ্যে করে সেটা আমার ভাব হয় না। বাবা, আপনার জন্য কত জ্ঞান আছে তোমার? আমি বলবো, আমি সব খুলে বলবো। জানেন, ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছে ছিল আমি বড় হয়ে একজন আর্টিস্ট হবো। আমি পেইন্টার। এতরকম ভারী অবদাই বলতে পারেন জোর করে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম। পাশ করে বেরোনোর পরে কত যে স্বপ্ন দেখতাম, আমার ছবিগুলো নিয়ে একটা বড় করে ভালো জায়গায় এক্সিবিশন হচ্ছে, কত নামি দামি লোক সেখানে আসছে, আমার ছবিগুলো দেখছেন, সমালোচনা করছেন, অনেক দাম দিয়ে আমার ছবি বিক্রি হচ্ছে। বনগাঁর মতন মহোৎসবে ছেলে, তারপর বাবার কি একটা মুদিখানা দোকান, তখন কিন্তু আমি বুঝিনি, জানেন, তখন বুঝিনি যে সব স্বপ্ন দেখা যায় না। কারণ স্বপ্ন আপনি দেখতেই পারেন, কিন্তু অনেক অঙ্ক বলতে বিশেষ করে স্বপ্নগুলো দেখতে পারেন। স্বপ্নটাই আমার জীবনে ওঝার মতো ঘরে চেপে বসতে ঘরটা দুঃস্বপ্নের বোঝা। এতক্ষণ এইসব শুনে আপনার তাই মনে হলো? সত্যি বললাম বুদ্ধি আপনার। তরঙ্গিনী সে আমার কি? ওই তো এই মেয়েটা, ওর জন্যই তো সংসারে কত রকমের অশান্তি শুরু করেছে। অশান্তি শুরু করেছিলাম আমি। না তুমি কথা কিন্তু আমি মেনেই নিয়েছিলাম। তরঙ্গী অসাধারণ ছবি আঁকে, আপনারা জানেন। রাখো, ওরকম ছবি না আজকাল অনেকেই আঁকে। ভদ্রমহিলা কাকে বলছেন আপনি? এটা বাচ্চা মেয়ে, ওর চেয়ে 20-25 বছরের ছোট, তাই আমাদের মেয়ের বয়সী। না, আমার আলাপ করার কোনো দরকারই নেই। না না, ওসব ছবি দেখে আমার হবে। হ্যাঁ, ও দেখাতে চেয়েছিল আমি খুব বয়সটা সবসময় ম্যাটার করে না। প্রেমের বয়স একটা বাবা, বেশ ভালো কথা বলেছেন। হ্যাঁ, বেশ ভালো জায়গায় এসে আমি পড়েছি। কোথায় ওকে আপনারা বোঝাবেন, আর উল্টে আমাকে বোঝাচ্ছেন। না না, এটা আমাদের ভুল বুঝি, আমরা চাইছি না।
এবার এই অলৌকিক প্রেমে চোখ রেখে একবার দেখো। মায়াবী মেঘলা গাড়ি রামধনু অহংকার চুরিতে গোছায়। আমাকে ঘুমোতে দাও মেঘের গতিতে। রামধনু ছুঁয়ে যাবো আমি, ছেড়ে যাবো সাদা কালো ভক্ত যন্ত্রণার এই মোহন দেহটাকে। ছেড়ে যাবো একদিন। আপনার কথায় তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মশাই, অসাধারণ। মিস্টার রায়, আপনি কি কবিতা লিখেন? কবিতা আমি লিখি না। আপনার প্রত্যেকটা কথা আশ্চর্য কবিতা হয়ে যাচ্ছে, আর সেই কবিতা আমাকেও তরঙ্গের প্রেমে টানছে। না, সত্যি আপনি ভালোবাসতে জানেন। এই যে আপনি থাকবেন, ভালোবাসতে জানেন, প্রেম ভালোবাসা দেখাচ্ছে, তাই না? একটা পাগলকে পেয়েছে আর দুজনে দুদিন থেকে মাথাটাকে খুব দেখাচ্ছে। একদম অসম্ভব। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আবার কি করে মুখ কাটছো? আর শোনো, তুমি যদি খেতেই দিতে পারতে না, তাহলে সামান্য কটা টাকার জন্যই অত দূরে আমাকে স্কুলে ছুটতে হতো না। এটা মনে রেখো। কিছু হবে না, দাঁড়ান। তরঙ্গের খুব আমি আজকেই বাড়ি দিয়ে বাঁচো। তুমি দেখো, তুমি দেখে আমার প্রত্যেকটা অঙ্গ, হাত, মাথা সব টুকরো হয়ে আছে ওই ডালপালাগুলোর মতো। আমি শ্বাস নিতে পারছি না, আমার বুক ধড়ফড় করছে। আমি লাইনের এক পাশে করে ট্রেনটা চলে গেল। আমি পারলাম না, জানেন, পারলাম না। মরতে গিয়েও মরা হলো না। এসব কথা বুঝিয়ে বলা খুব কঠিন। যান এখন ঘুমের মধ্যে নিশ্চিন্তে শান্তির বেদনাহীন সকলে বলে হালকা হয়ে যান। স্যার, আমার শান্তি। এটা আপনি কি করছেন? কি আমার সাবজেক্ট আমার মাইন্ড, ওনাকে আমার মৃত্যুর জন্য এভাবে প্রেশার করতে পারি না। ওনাকে কেন আমার খানিতে চলবে, ওনাকে আমরা মৃত্যুর জন্য বেরোবে করতে পারি না। বিচ অফ কন্ট্রাক্ট। I am ready to start the video call. Have your own patient. Go. এই শুনুন, আমি বলছিলাম কি যে আমার ফ্যামিলিটা আছে, মারুতি, আমার বউ, আমার মেয়েগুলো, এবার কলেজ উঠবে, ওর পড়াশুনো, বিয়ের খরচ, এগুলো কিভাবে হবে? আপনি থাকলে সেসব হবে মনে হয়? কিছুই তো করেন না সেরকম। টাকাকে দেন না, সেটা তো ঠিক। কি বা করি আমি? কোথায় পাবো অত টাকা? কে দেবে? বিয়ের খরচ, পড়াশুনো। আচ্ছা, যদি সেগুলো আমরাই সিরিয়াসলি বলছি, ধরুন আপনি শান্তিতে বললেন, হ্যাঁ, এদিকে আপনার ফ্যামিলি আরো ভালোভাবে, আপনার স্ত্রী, আপনার কন্যা আরো ভালোভাবে বেঁচে থাকে। মানে এতটাই ভালোভাবে যে আপনার স্ত্রী আর আপনার কন্যা আপনার জন্য আরো গর্ব অনুভব করবে। হ্যাঁ, অবাক লাগছে ভীষণ অবাক। যাই আসলে কি জানেন তো, মাঝে মাঝে কিছু কিছু কথা, কিছু কিছু ভীষণ অ্যান্সার, সেটা বাস্তব হলেও ওদের ঘোর কাটতে চায়। 30 লাখ টাকা কি? এক্সট্রা 30 লাখ মানে আমাদের কোম্পানি থেকে আপনাকে এক্সট্রা 30 লাখ। আরো 30 লাখ কে দেবে? মানে কেন দেবেন আপনারা আমাকে, আমার ফ্যামিলিকে? কেন? যাতে আপনার স্ত্রী তার অর্থবান স্বামীর জন্য গর্বিত হতে পারে, আপনার কন্যা তার আর্টিস্ট বাবার জন্য গর্বিত হতে পারে। ওকে ওকে একটা ক্লিয়ার করে বলুন, এটা বলতে পারেন আপনার মৃত্যুর দাম, কস্ট অফ ইউর ডেথ। চাইছেন? হ্যাঁ, কি আপনি কিন্তু বলেছেন আমাকে, আপনি আমাকে বারে বারে বলেছেন, আমি জাস্ট সত্যি কথা বলি। কিন্তু আপনি আমাদের ও কি সব পারবে? ও
যোগ্যতা আছে এইসব কাজ করার, আর তাছাড়া এত টাকা দেবেন কেন? এখনো তো জয়েন করেনি। তবে সবার সব যোগ্যতা কি আমরা বুঝি ম্যাডাম? আপনি বলছেন আমরা কি বুঝি? মানুষ একটা বড় মাপের আর্টিস্ট, কিন্তু ওনার কথা আমরা তো শুনতেই চাইছি। দেখুন, মানে বড় মাপের আর্টিস্ট কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ আঁকাটা সত্যি ও খুব ভালোবাসে, সেটা আমিও স্বীকার করছি। ওর তো শুধু ওই একটা দোষের জন্য ওর প্রতি আমার চোখ রাখছে গিয়ে। টয়লেটটা কোন দিকে? ম্যাডাম বাথরুম থেকে ওকে একেবারে একাউন্টে নিয়ে চলে যাবে। ওকে আসুন। ইয়ে বলছি যে ও যাবে। আমরা 2 মিনিটের কথা বলি, আমি এখন পাঠিয়ে দিতে পারি। তাহলে অনেক দেরি হয়ে গেছে, তো মেয়েটা কিছু চিন্তা করবেন না। না আসুন না, আমি পাঠিয়ে, আপনি আমার সঙ্গে আসুন। আসুন আসুন অনেক দেরি করবে। আসুন, আমি যাচ্ছি। একদম এখন থেকে ওয়াশরুম ঘুরিয়ে একাউন্টে নিয়ে চলে যাও। আমাদের এই নতুন স্ক্যানিং মেশিনটা নামটা আমি সার্কুল দিয়েছি, বাংলায় নাম পাননি? হ্যাঁ, বলুন না, বলুন না। কেন হাত বলছেন কেন? আমরা কি কোনো শিকার করছি না? ও বাবা, তাও তো ঠিক। স্বীকার করবেন কেন? স্বীকার আপনা আপনি কাছে ঢুকে পড়বে। তাহলে বলুন, মরণ পাত্র চলবে? আপনি কাজের কথা মন দিন। আমার আমাদের নতুন স্ক্যানিং মেশিন প্রথমে আপনাকে পুরোটা স্ক্যান করতে হবে। এটা আপনার শারীরিক ও মানসিক অবস্থার একটা আন্দাজ পাবে, যেটা একদম নতুন ফিচারে চিকিৎসা দেবে। এরপর মেশিনই বলে দেবে আপনি মরার জন্য প্রস্তুত কি। ও বাবা, মানে পেশেন্ট কিছু বলার স্কোপই পাবেন? অবশ্যই না। এই মেশিনের মধ্যে একটা ইনবিল্ট মাইক্রোফোন আছে। আমরা 3 বার আপনার কনসেন্ট আপনি ইয়েস করলেই ফাইনাল স্টেপিং পাবো। আর তো ঠিকই আছে। ও আরেকটা কথা তো আগেই বলেছি আপনাকে, যদি আমরা কোনো কারণে ফাইনাল স্টেজে চলে যাই, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি 30 লাখ টাকা পাবে ডেথ বেনিফিট হিসেবে। অবাক লাগছে না? হ্যাঁ, খুব আশ্চর্য লাগছে। না, আমি ভাবছি জানেন যে কত নতুন নতুন রূপে মৃত্যু আসছে এটা আমাদের কাছে। মরণ রে তোর কাছে মোর কত খেলা সকাল সন্ধ্যা রাতে, কত আশ্চর্য সব মৃত্যু। এই মিস্টার রায়, আপনি আশা করছেন মৃত্যু? আশ্চর্যের মৃত্যুই বলতে সত্যিই আশ্চর্য। এই মেশিনের ভিতরে না একটা ড্রিম কোড লাগানো আছে। আমরা কমান্ড দিলে সেটা চলতে শুরু করবে। সুন্দর সুন্দর সব স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি অতীতের সুন্দর স্মৃতিগুলো কল্পনা করতে থাকবেন। আপনার শৈশব, আপনার স্বপ্ন, সব কিছু। এই মেশিন আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে সাগরে। আপনি সাগরের বুকে ভাসছেন। আমার এই মেশিন মাঝে মাঝে আপনাকে নিয়ে চলে যাবে মহাকাশের গভীর থেকে গভীরে। চারপাশ দিকে খুশি খুশি আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মৃত্যুর গ্যালাক্সির দিকে। ওই রাতের কত আশ্চর্য মায়াবী আলো আমাকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমার দুহাতের আঙুলের পাক দিয়ে গলে যাচ্ছে নরম জ্যোৎস্না। একই তরঙ্গের বেগে সবই আঁচলে দেব। ধীরে ধীরে নাইট্রোজেন গ্যাস ঢুকতে শুরু করবে আপনার শরীরে। আপনি আচ্ছন্ন হয়ে পড়বেন, আস্তে আস্তে ঘুমিয়ে পড়বেন। বেদনাহীন একটা শান্তি। কখনো যদি আমার খুব কষ্ট হয়, আমরা আপনাকে বার করে নিয়ে আসবো, মেশিন খুলে দেবো। তবে কষ্টের কোনো প্রশ্নই নেই এখানে। তারপর আমাকে মরতেই হবে, তাই না? বড়ই জন্য গল্প করে মন দিয়ে শুনছে, তাই তো? আপনি এক্সট্রা টাকার অফারটা এগ্রি করছেন কেন? তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। বলুন। এই জিনিস আসলে বিক্রি করছি না। দেখুন, আমি ভেবে দেখলাম যে এই পথটাই মনে হয় আমার কাছে সবাই সহজ হবে, বুঝলেন? এটাই হয়তো আমার কাছে বেস্ট সলিউশন। সবারই তো কষ্ট কমবে। না না, শুধু তরঙ্গি খুব একা হয়ে যায়। ওই ইছামতির পাড়ে জলতলায় পাট দিয়ে একা একা বসাতে হয়তো খুব একা হয়ে যায়। আচ্ছা, মরবেন যখন ঠিকই করেছেন তখন হয়তো তরঙ্গ জলঙ্গি করছেন কেন? তরঙ্গি
এই জীবনে তো তাকে আর পেলেন না, দেখুন অন্য কোনো জীবন ভালো। দেখুন, মরবো বলে আমি কিন্তু এখনো পর্যন্ত কথা দিইনি, আমি কথাগুলো শুনছি। তবে আমাকে যে কাজের জন্য এনেছেন সেটা তো আমাকে করতেই হবে, তাই না? এই রিং হচ্ছে। No, Dr. Basu speaking. Yes. হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ডক্টর মেহতা, আমরা আমাদের নতুন যে মেশিনটা লঞ্চিং ডেটটা আমরা চেঞ্জ করেছি, 29 জুলাই করবো। ইয়েস, হ্যাঁ, আপনাকে কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না, আপনাকে উপস্থিত থাকতেই হবে। হ্যাঁ, পেশেন্টের টোটাল ডিটেলস আমি আপনাকে একটু বাদে মেইল করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কেন এত গুরুত্ব দিচ্ছি আপনাকে উপস্থিত থাকার জন্য। ফ্লাইটের টিকিট একসাথে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে 29-তে দেখা হচ্ছে। বাই বাই। স্যার, আমার কথাটা একটু আপনি মন দিয়ে শুনুন। দেখুন, মেশিন লঞ্চ করার জন্য অলরেডি আমরা একটা কনফার্ম কেস পেয়ে গিয়েছি। ঠিক আছে, আপনি এনে এত চাপ দিচ্ছেন কেন? সংখ্যাটা কোনো ক্ষতি হবে? আরে বাবা, পুরোটাই তো না। তাছাড়া কনফার্ম কেসে শেষ বেলায় এক গিয়ার মারবে না, তার কোনো গ্যারান্টি আছে তোমার? দেখো, অসুস্থ শরীরে নোংরা বিছানায় দোলা পাকিয়ে বেঁচে থাকবে, তবুও মরতে চাই। এই প্রসন্নবাবুকে আমরা পয়সা দিয়ে দিই, সে আমাদের পয়সা দিয়ে সে আমাদের কাস্টমার। আর দ্বিতীয় লোকটা পয়সা দিয়ে দিই, সে আমাদের কেন দ্বিতীয় সংখ্যাটার উপর জোর দিচ্ছে এবার বুঝতে পারছো? স্যার, লোকটা হয়তো আমাদের কাছে জাস্ট একটা সংখ্যা বা রিসিট, কিন্তু আসলে তো একটা গোটা মানুষ। একটা মানুষের স্বপ্ন, তার সৃষ্টি, তার কল্পনা, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। দেখো, আমাদের একটা স্বপ্ন, আমাদের একটা সৃষ্টি আছে, তার সাথে তার আমরা শুধু সেটার কথাই ভাবি। দেখুন স্যার, আমি আপনাকে এটাই করার চেষ্টা করছি যে আপনি একে কেন চাচ্ছেন। দেখুন, সংখ্যা যদি বাড়াতেই হয়, আরো অনেক কনফার্ম কেস আমরা সহজেই পেয়ে যেতে পারি। দেখুন, অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ আমরা দেখি অনেক মানুষ, কিন্তু তুমি ভাবো একটা বৃদ্ধ মানুষের সাথে মরা, গুণধরের মতো একটা আর্টিস্টের সাথে মরা কি এখন? একটা আপাত সুস্থ লোক হেঁটে চলে সার্কোটি উচ্চারণ করা যাচ্ছে। খুব ভাইরাল লাগছে। ও ধারণা মানুষ আসলে সব পছন্দ হচ্ছে। মানুষ টিভিতে যুদ্ধের লাইভ কভারেজ দেখে, গণপিটুনি দিয়ে মানুষ মানুষকে মারছে, মানুষ আজকাল সেসব দেখছে। সেখানে সব বেলা। তাছাড়া সার্কোকে ভ্রমণ করাটা আমাদের কাজের মধ্যে পড়ে। শোনো, গুণধরের মতো মানুষগুলোকে আমাদের বেশি বেশি করে দরকার। এই এরিয়াটা আমাদের ধরে রাখতে হবে। তরঙ্গি, ওই তরঙ্গি মেয়েটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে। অলওয়েজ ফিক্সিং করো, ওই তরঙ্গি আমাদের কাছে আছে কি নেই। কিন্তু স্যার, এখন গায়ে আছে, আর ওরা আমাদের এক করে রাখছে। আমাদের সোলার সিস্টেমের একেবারে শেষে আরেকটা সিস্টেম আছে, কাইপার বেল্ট। আর সেখানে অসংখ্য ছোট ছোট গ্রহাণু, উল্কা বরফের টুকরো আর বাতাসে ধুলো ঝড় হতে পারছে। আর আমরা সবাই সেই কাইপার বেল্টের মধ্যেই ভেসে বেড়াচ্ছি। তবে আলাদা আর এই মানুষগুলো, এইগুলো ধর রায়না আমাদের সেই সিস্টেমের দিকে টানছে, আমাদের অক্সিজেন দিচ্ছে, বাঁচিয়ে রাখছে, আমাদের এক করে রাখবার চেষ্টা করছে। নিজের বাঁচা মরার কথা কিন্তু একবারও ভাবছে না। এই সমস্ত মানুষগুলোকে আমরা কি বুঝতেই পারি না।
আপনি মেঘ চড়ানো মানুষ কখনো দেখেছেন? দেখেননি তো? এরা হচ্ছে মেঘ চড়ানো মানুষ। মেঘের আড়ালে এরা থাকে, মেঘ সরে গেলেই এদের দেখা যায়। আর তার জন্য দরকার হয় একটা ভারী বৃষ্টি, একটা ভারী বৃষ্টি দরকার। মৌসুমি ব্যাপারটা না আমার আমার বেশ একটা আল্লাহর সৌখী আছে, কিন্তু বেশি হয়ে যাবে না, সেটা কিন্তু ভীষণ খুব কস্টলি, তাই না? বুঝলাম। তবে লোকটাকে যেন কোনো ফার্দার প্রেশার না হয়, এটা আপনি দেখবেন। ডোন্ট ফিল লাইক কখনো এই ধরনের শোনো, সার্কোকে প্রমোট করার জন্য আমাদের যা যা করতে হয় আমরা তা করবো এবং করবোই। কোম্পানি আমাদের আকাশ থেকে টাকা দেয় না। শোনো, পেইনলেস ডে, কিন্তু এই কথাটাই মনে রাখবে, বারবার সমস্ত কিছু সিম্পলি ভুলে যেতে হবে। এই পেপারটা সব রেডি আছে, সব চেক করে নাও, সব সই সব করিয়ে রাখবে, সমস্ত চেক করো। পেপার সব রেডি আছে, তবে লাস্ট পেজটা ওনার দিকে আমি সই করাবো। হ্যাঁ, সই করবে না? পাত্র দিও না। কে বলেছে কথা? আরে বাবা, সেরকম যদি সিচুয়েশন তৈরি হয়, আমরা নিশ্চয়ই সই করার জন্য বসে থাকবো না, সব সই করিয়ে রাখবে, ঠিক আছে? আর সমস্ত পেপার ভালো করে সব চেক করে নেবে। As a great day in the history of India, true freedom. May I first introduce Dr. Tushar Mehta, an expert medical personality. ইন্ডিয়াতে সার্কোকে লঞ্চ করার ব্যাপারে ইনি হচ্ছেন পায়োনিয়ার। Well, now we will show a short presentation on Sarko. আমাদের ব্যাপারটি আরেকটি গত 5 বছর ধরে শুধু এই বিষয়টার উপর কাজ করতে দেখুন, শরীরে যদি কোনো জ্বালা যন্ত্রণা অস্বস্তি অনুভূত হয়, তাহলে যে কোনো প্রাণীর তার দেহে বেশ কিছু প্যারামিটারের বদল ঘটে, আর তা থেকে এটা পরিষ্কার বোঝা যায় তার কষ্ট হচ্ছে নাকি হচ্ছে। এই কথা ভেবেই আমরা নিয়ে এসেছি সার্কো। সার্কো আপনাকে পেনলেস ডেথ অফার করে। এই মেশিন গত 5 বছর ধরে বহু প্রাণীর মৃত্যু হচ্ছে, এমনকি মানুষের। তাদের কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে আছে এবং আমরা দেখেছি প্রাণীটা শান্তিতে ঘুমিয়ে পড়তে থাকে। এনি মোর কোশ্চেন? এই মেশিন তৈরি হয়েছে সেইভাবে, আর কমিউনিটি ইউজ। বলবেন না, I was different. বলুন ভলান্টারি সুইসাইড বা সেলফ ডিসাইডেড ডেথ। যিনি এই প্রশ্নটা করলেন তিনি কি উদ্দেশ্যে করলেন আমি বলতে পারবো না, তবে আপনার অবগতির জন্য আমি আপনাকে একটা পাল্টা স্ট্যাটিস্টিক জানাচ্ছি। সেই সংখ্যাটা 1,64,033, আর বাংলায় সেই সংখ্যাটা 13,800, অর্থাৎ টোটাল আত্মহত্যার ঘটনা 6%। আচ্ছা, এরা কেউ কি স্বার্থের জন্য মারা গেছে? জানি না। এই যে গণপ্রস্থান, একে আপনি আমি আমরা কিন্তু আটকাতে পেরেছি পারি না, আর পারবেনও না। এরা কেন মারা গেছে সে প্রশ্ন স্বতন্ত্র, কিন্তু মৃত্যুর জন্য যে কঠিনতম রাস্তা এরা বেছে নিয়েছে সেটা নিশ্চয়ই আপনার আমার জন্য খুব একটা সুখকর নয়। তো সেই মানুষগুলোকে আমরা যদি একটা আরামদায়ক
শান্তির পথ বাতলে দিতে পারি তাহলে অসুবিধে কোথায়? আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ওকে, আসুন এবার আমরা আমাদের নতুন যন্ত্রটিকে একবার দেখে নিই। লেটস ইন্ট্রোডিউস দ্য মডার্ন সার্কোফেগাস সার্কো। The dead pot is now before you. May I request Dr. Rohit Mukherjee to take charge? Please come. প্রসঙ্গটা তোলারই দরকার। শুধু প্রসঙ্গ মনোদরের প্রসঙ্গটা একদম থ্যাংক ইউ। আমরা গল্পের প্রায় শেষ পর্বে চলে এসেছি। হ্যাঁ, সত্যি এটা একটা গল্পের মতো যা আজ এখানে হতে চলেছে। আপনারা কি ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সার্কল প্রধানত দুটো ফেজে কাজ করে। ফার্স্ট ফেজটি হচ্ছে ইন্টেলিজেন্স স্ক্যানিং মোড, আর সেকেন্ডটা হচ্ছে ফাইনাল মোড। এই ফাইনাল মোডকে আমরা টেক মোডও বলতে পারি। আর এই দুটো পর্বই আজ আপনারা চোখের সামনে এখানে দেখতে পাবেন। ইন্টেলিজেন্স স্ক্যানিং মোডকে দেখাবার জন্য আমরা বেছে নিয়েছি এমন একজন মানুষকে, যিনি এই সময় একজন প্রতিভাবান চিত্রশিল্পী মিস্টার গুণধর রায়। কিন্তু তার আগে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো একটি স্বেচ্ছামৃত দ্যাট ইজ দ্য মেইন ইস্যু টুডে। হ্যাঁ, সিনিয়র সিটিজেন মিস্টার প্রসন্ন গতকাল কোথায় খুলে গেল? ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, লিপাইতে থাক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কাঁদছি না দাদু, আমি ধরে গেছি, কোনো ভয় নেই। তোকে তো বলেছে শুধুমাত্র আমাকে প্রোটেকশন দিতে, কেন অন্যদিকে মন দিচ্ছিস কেন? দাদু, আমার কোথাও মন নেই, আমি তো শুধু আপনাকেই দেখছি। আর এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, সবাই মিলে ম্যানেজ করতে হবে না? আরে বন্ধুর, তুই শুধু আমাকে ম্যানেজ করিস, অন্য কোনো দিকে মন দিবি না। একদম একদম। গুণধরবাবু সঙ্গে আত্মীয় তুমি কিন্তু মাঝে মাঝে কি আমি একদম চিন্তা করবো। এই, তুই কিন্তু আমাকে ছেড়ে যাবি না, কেন তুই তো মারবো। আপনাকে ছেড়ে যাচ্ছে বলতে আমি আপনাকে ধরেই যাচ্ছি। স্যার, এরা একটা ঘুরে ঢুকিয়ে দিন তো। কত কথা কোনো কিছুতে ধৈর্য নেই, বয়স হয়েছে তো। আমার মতো 83 বছরে আমি তখন দেখবো এতগুলো যন্ত্র নিয়ে কেমন ভগবানের মুখের মতো চুপ করে থাকিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রসাদ অনেক দাদু ঠিক করে ধরুন। হ্যাঁ ঠিক ঠিক। আপনারা আরো মেয়ে হোক আর যাই হোক, বুঝলি? একজন সাংবাদিক প্রশ্ন করছেন আপনার। দেখুন ভাই, আমি না এই অলঙ্কার গুলোকে এটা সত্যি কথা বলি। প্রথম ধাপে, জীবনের প্রথম ধাপে অন্য মানে মা বাবা এরা পরম যত্নে আমাদের বাঁচিয়ে রাখে। তারপরে আমরা আবার অন্য কাউকে বাঁচিয়ে রাখি, পরিবার পরিজন সন্তান সন্ততি থেকে। জানি তো আমাদেরকে আবার অন্য কেউ বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তবে সেটা দাম কর্তব্য অথবা অন্যরকম বৈশ্যবাদী অন্তরের সেই দাম। দেখতে পাচ্ছ না, ওটা ওটা
আপনার ছেলেদের দুজনেই তো যথেষ্ট প্রতিষ্ঠিত, তো তারা আপনার এই ইচ্ছেতে মত দিল? হ্যাঁ, ঠিক বলেছে। আমার ছেলে ডাক্তার, স্টেট সেক্রেটারি, মেয়ে থাকি ইউকেতে, সেও ডাক্তার। কি যেন বলছিলেন আপনারা? হ্যাঁ, মতের কথা? না, এই ব্যাপারে ওদের মতের কোনো প্রশ্নই ওঠে না। কেননা ওরাই তো আমার জন্য এই চমৎকার সুন্দর ব্যবস্থাটা করেছে। আমি ওদের আমাকে নিয়ে ওদের সাথে যেতে পারছি। কি হলো? তো তুমি তোমার ভিডিওটা করো না। অথচ আমার এই অবস্থা দেখে এটা তো ভাবতেই হবে না। আর রইল করে বৃদ্ধাশ্রম, সেখানে কি কোনো লাভ নেই। এই অবস্থা থেকে আমি যে কোনো মতে উঠে দাঁড়াতে পারবো না, এটা নির্মম বাস্তব। জানেন তো, কেউ একজন ছিল যে থাকলে আমি কোনো মতেই এখানে ফিরে আসতাম না, অথবা সে কিছুতেই আমাকে এখানে আসতে দিত না। কিন্তু দীর্ঘ 20টা বছর তাকে ছাড়াই আমি রেখে দিন যাব। সেদিকে কষ্ট যন্ত্রণাময় দিন যাপন করে সে আমি ভুলে ভুলেছি। এবার আমি সবাইকে মুক্তি চাচ্ছি। ভিডিওটা বন্ধ করো না। ওদেরকে ইন্ডিয়াতে আসতে দিতে চাইনি। সেটা আপনার মুখে বলতে হবে না, আমরা টের পাচ্ছি। এখন তো আমি কিছুই চেপে ধরে রাখতে পারি, যা ঢোকে সরাসরি হুড়মুড় করে আসছিলাম তারা, ঢুকে বলে আর বউ করে হাসতে। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি। কথা তো না, আমি কথা বলিনি। আমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়। এটা আরে আমার কি বিপদ হচ্ছে? এই অবস্থায় বসে গিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ? তাহলে চেষ্টা করলে আমি কি করবো? চুইং গাম? এ কি রে বাবা? বলার সময় কোথায় লোকের মুখে জল দেয়। চুইং গাম। মনে হচ্ছে আজকে আমার আর মরা হবে না। আরে তুমিও আমাকে নিতে চাইছে না। তারা কাজ করে। আচ্ছা, ডেট আমাকে ফিক্স করে দিন, সেই ডেটে আমি আবার আসবো। না, আসতে তো হবে। পালিয়ে আর কোথায় যাবো বলুন? আসলেই হয়ে যাবে, আপনি একটু ওয়েট করুন, একটু সময় লাগবে না শিখতে। নো, নো। একবার যখন বেরিয়েছি তখন আজ আমি কিছুতেই ওই মেসে সুন্দর এটাকে ভালো করে দেখি। বারবার তো এই সুযোগ পাবো না। সরি ফর দ্য ইন্টারাপশন। কি করা যাবে বলুন? বয়স্ক মানুষ করে ফেলেছে। জাস্ট 10 মিনিট সময় নাও, একটু ধৈর্য ধরে বসুন। প্লিজ প্লিজ হ্যাভ সাম পেশেন্স। দ্বিতীয় কোনো মেশিন নেই আমার কাছে। কি করতে হবে? দীর্ঘদিন ধরে নিয়ে বসে কোম্পানি সাপ্লাই না দিলে আমি কি করতে পারি?
অনেক রিকোয়েস্ট করে একটা মাত্র মেশিন আমি সাপ্লাই প্লিজ ডক্টর প্লিজ। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার ওই আর্টিস্ট বদল তাকে নিয়ে আসতে বলো। কিন্তু তাকে দিয়ে দেখি মেশিন লঞ্চ আমি সেটি তোমার সবসময় এই তো ভাবছি আজকে সকালবেলা ওর সাথে আমার কথা হলো। এও যে একেবারে কনফার্ম কেস তা নয়। যে কোনো সময় বিগড়ে যেতে কোনটা আবার মেশিনে ঢুকতে চাইছে, মেশিনটাও বিগড়ে গেল। এখন কি করবো? আপনি কাজ করছেন প্লিজ ডক্টর, হে প্লিজ। করেছো বলো তো তুমি? একটা মাত্র মেশিন, একটা মাত্র কনফার্ম প্লেট, তারপর বেস করে তুমি লঞ্চিং ডেট ডিটেইল করছো। I was desperate ডাক্তার। ইন্ডিয়াতে সবার আগে যাতে আমরা মেশিন লঞ্চ করতে পারি সেই চেষ্টাই করেছি মাত্র। আর সেটা করতে গিয়ে তুমি আমাকে নিজের ক্যারিয়ার বাড়াতে গিয়ে কত করবো না। না না না, তোমার ওয়াইফ কি করে আসবে? উনি তো আজ একাডেমিতে আছে। আরে আজকে তো গুণধর বাবুর এক্সিবিশন শুরু হচ্ছে, আমরা একটু ফল করবো। খুব ভালো হয়েছে। এটা একদিকে খুব ভালো হয়েছে। এটা মেশিন আছে। দেখি দেখি তুমি এত টেনশন করো। এই রোহিত, একবার এসে দেখি আমাদের উইথ রেসপেক্ট রেডি করে দিন। আমার কি করতে হবে? কত দিন বলুন কি কত আছে সেটা ভালো করে রেডি করে দিন। ও বন্ধ না আর তিনটে কাজ একটাই হবে। আরে আরে স্যার তুমি এসে গেছেন। আসুন স্যার। মিস্টার গুণধর রায়। কি আজকে নামটা ঠিক বলেছি তো? হয়তো দেখছি অবাক কাণ্ড, শুনে কিন্তু খুব ভালো লাগছে। ও এটাই সেই মেশিন না? দেখো ইয়েস, কেমন লাগে? হ্যাঁ, দেখে তো ভালোই লাগছে। হ্যাঁ, কেমন লাগে? বলছিলেন আজকে তো আপনি তরফে এখানে নিয়ে আসবেন বলছেন, তাহলে হ্যাঁ বলেছিল তো আসবে। অদ্ভুত কথা, পাগল নাকি মনে? আরে নিজে মরতে চাইলে মরুন, তাহলে মৃত্যুর পেটগোলা থাকবেন না। কি বলবেন? মৃত্যুর পেরিয়া, মৃত্যুর পেরিয়া। খুব ভালো বলেছেন ভাই, চমৎকার বলেছেন। মৃত্যুর পেরিয়া, মৃত্যু 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 মৃত্যুই তো কথায় মৃত্যু। কেউ বিশ্বাস করুন, আমি কিন্তু চাইনি এমনটা। আমি চাইনি, আমি জানি যে আপনাদের কাছে এই অর্থহীন পেরির কোনো মূল্য নেই। আমি নিজেও তো তাই ভাবতাম। এখন আমার ভাবনার জগতে যে একটা দিক শুধু ঘুরে আসে, মৃত্যু মৃত্যু। আমি কি করবো বলো? আমি কি করবো? আমি তো স্বপ্নের পেরিওয়ালায় শাস্তি চেয়েছিলাম। হ্যাঁ, স্বপ্নের পেরিওয়ালা। কিন্তু সে ফেরিওয়ালা ছোলায় এত উঠো যে আমার সমস্ত স্বপ্নগুলো জানে তখন তরল হয়ে বলে সব বেরিয়ে গেল। আমি যত স্বপ্ন করেছিলাম আরো যত ঘুরছি সে ছোলা যেন তবে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি জানি না, আমি আকাশের বুকে একটা একটা গভীর দাগ, চিপস খাওয়ালাম না। দুটো মেঘ নিয়ে এসে ওই ক্যানভাসের গায়ে লিখতে চেয়েছিলাম। আমি দিয়েওছিলাম। ক্যানভাসটা ভিজে গেল, অন্য সমস্ত রঙগুলো ফ্যাকাশে হয়ে গেল। মেঘগুলো আর রইল না। আরে হ্যাঁ রে বাবা, আমার সব কিছু ওলটপালট হয়ে যায়। হাতের দিকে তাকিয়ে দেখি সে লাঠি কখন থেমে গেছে। ঘুড়িটাকে নামিয়ে আনার জন্য যখন সুতো করে টানি তখন দেখি সুতো বাঁধন ছাড়া আপনা আপনি এগিয়ে আসছে আমার দিকে। এলোমেলো বাতাসে মাথাটা আসছে একটু করে রাখ। হ্যাঁ, আমার সেই ঘুড়ি, সেই গেটের ঘুড়ি হ্যাঁ ঠিক আছে, ওই মেঘের মধ্যে বেড়ে তো থাক। হারিয়ে গেছে।
ঠিক আছে? ঠিক আছে। আমি যতবার দাঁত নামতে গেছি ততবার সে ওই হাওয়ায় মিশে গেছে অথবা ওই স্বাভাবিক চলে। আমার একটা স্বপ্ন ছিল তরঙ্গির। তরঙ্গির মুখটা যখন ধোয়াচ্ছ হয়ে যায়, দিবা যখন জলের মধ্যে ভাসতে ভাসতে টুকরো টুকরো হয়ে যায়, কারণ ওর ঠোঁট লেগে থাকতে পারে বিশ্বাস করো, তখনই আমার মধ্যে মরণ জেগে ওঠে। হ্যাঁ, প্রতিদিন একবার দুবার চারবার করে ওর মরতে মানে ভ্যানগকের সমস্ত অদ্ভুত ইচ্ছেগুলো আমার মধ্যে চাপার মারে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে টুকরো টুকরো করে তখন আমি তরঙ্গকে দিই বলি, তরঙ্গি নাও নাও তরঙ্গি নাও। ওই তো আমার নদীর মধ্যে নদী, ওই আমার উল্লাস, ওই আমার ধ্বংস। আসলে আমি পারি না, আমি কিচ্ছু পারি না। একটা এমন ব্লক বুঝলাম, আমি একটা এমন ব্লকতে পারি। এই আজকে 29 চলে, তাই না? আজ 29 দাও ধরো। ওইটা কি আছে? কিছু না। আমার খুব অস্বস্তি করছে, খুব অস্বস্তি করছে, আমার শরীর খারাপ লাগছে। বিশ্বাস করো হলো আমার এখন মরতে ইচ্ছে করছে না। বলছেন কি আপনি? আমি থেকে বলছি, দেখুন যখন আমার মরার ইচ্ছে হয় তখন যদি বেশি আমার এখন তো আমার মরতে ইচ্ছে করছে না। এখন আমার বিছার মধ্যে কাঁদছে, সবকেই আমার মেয়ে বুড়ি ওর মুখটা আমার মনে পড়ছে। বাড়িতে কত যত্ন করে আমার সমস্ত ছবিগুলোকে মাতিয়ে এনেছে, আর সেগুলোকে এক্সিবিশনে সাজাবে। হ্যাঁ, সেগুলোকে আমার দেখা হবে না, আমার এক্সিবিশনে আমার দেখা হবে না। আপনারা জানেন আমার কত সময় আঁকা বাকি, আপনারা জানেন আমি সব ছবি ইনকমপ্লিট রেখে আমি দম করে মরে যাবো, হয় নাকি না? আপনি একজন শিল্পী, আমি জানি আপনি কল্পনা নিয়ে ছবি আঁকেন, ঠিক, কিন্তু একটা জিনিস কিন্তু আপনি মাথায় রাখেন, আমরাও কিন্তু এক জায়গায় শিল্পী। হ্যাঁ, ইয়েস, আমরা আপনার ছবি আঁকতে পারি না, কিন্তু আমরাও একজন শিল্পী। ভুলে যাবেন না যে আপনাদের মতো মানুষদের কথা ভেবে, অনেক পরিশ্রম করে, অনেক মেধাকে কাজে লাগিয়ে, অনেক গবেষণা করে এই মেশিনটা আমরা তৈরি করেছি। সম্ভব কথা দিয়েছি, কথা দিয়েছি। সামান্য একটা কথার দাম, এটা সামান্য মূল্যবোধ তো আপনার থাকা উচিত ছিল, তাই না? দেখুন, বেশ ভালো টাকার বিনিময়ে আপনি আমাদের এগ্রিমেন্টে সই করেছেন। হ্যাঁ, আজকে যে আপনার এক্সিবিশন হচ্ছে ওই জন্যে যে আপনি আমাদের সমস্ত শর্তগুলো মেনে নিয়েছেন। শিল্পী বলে তো আপনি সব নিয়ম কানুন উঠে না, তাই না? শুনুন, আপনার এই খামখেয়ালি না আপনার ফ্যামিলিতে চলে, সব জায়গায় না। কত লাখ টাকার মধ্যে আপনি আর আপনার স্ত্রী খরচা করে বসে আছেন, সে খেয়াল রেখেছেন? আজকে যে আপনার এক্সিবিশন হচ্ছে সেটাও আমাদের টাকা। আমরা টাকা না দিলে আপনার এক্সিবিশন হতো না, আপনার ছবিও হতো না। হ্যাঁ, আর এখন সেই এক্সিবিশনের জন্য আপনি আবার পিছিয়ে উঠতে চাইছেন। বাহ, হোয়াট এ প্যারাডক্স! আচ্ছা, যদি বলি যে আমরা যা টাকা দিয়েছি তার সম্পূর্ণটাই কালকের মধ্যে আপনাকে ফেরত দিতে হবে, পারবেন? পারবেন ফেরত দিতে? কি হলো, হা করে চেয়ে আছেন তাহলে বলুন, পারবেন ফেরত দিতে আপনি? Very bad, Mr. I had a deep respect for you. But now, I am sorry to say, you are a cheater. Just, আপনি আমাকে, আমার কোম্পানিকে চিট করেছেন, সিম্পলি চিট। আমি জীবনে কারণে একটি পয়সা মারিনি। আপনারা জানেন আমি সারা জীবন ধরে কত স্টুডেন্টকে আমার নিজের পকেট থেকে রং করে ক্যানভাসে সব কিনে দিয়েছে। কেন শিক্ষক আপনার কোম্পানি আপনাকে মানেটা তো তাই দাঁড়ায় মিস্টার রায়। না, আপনি এটা করতে পারেন না। এত বড় একটা কোম্পানি না, এতগুলো মানুষের চাকরি, সমস্ত কিছু একটা প্রতিষ্ঠানিত দাঁড়িয়ে গেল শুধু আপনার এই হককারিতা। আপনি এখানে চলে যেতে পারেন, তো একটা কথা কিন্তু মাথায় রাখবেন,
আমরা এক্সিবিশনের সমস্ত পাওনাদার না। কাল সকালে কিন্তু আপনার বাড়িতে গিয়ে লাইন, আর আমরা যে টাকাটা দিয়েছি না তার ম্যাক্সিমামটাই ফেরত চলে। একটু আপনি বলছিলেন না কোয়ান্টিটি আর কোয়ালিটির কথা। নাও ইউ ডিসাইড। আচ্ছা আচ্ছা ধরুন না, আপনি সারা জীবনে যত ছবি এঁকেছেন তার সবটাই আমরা কিনে নিলাম। আরে বাবা কম টাকা তো দিচ্ছি না, হ্যাঁ 50-60 টাকা কম তো হবেই। দেখুন আমি তো চেয়েছি আপনাদের কাছে টাকা চাইতে আসিনি, আমি তো ভিক্ষে চাইনি আপনাদের কাছে। যার সাথে গল্পটা সবার দিন না, আপনারা তো আমাকে আসলে এনেছিলেন এইসব রিসার্চের জন্য, স্ক্যানিং এর জন্য। আজ মৃত্যুটা ভয় পাওয়া, প্লিজ এই যে একটা মৃত্যুটা ভাতা, আমি আপনাকে কথা দিচ্ছি যে যখনই আমার মনে ইচ্ছে করবে আমি নিজের থেকে ছুটে আসতে পারি। আমি আপনার কথা কোনো মূল্য নেই আমার কাছে, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আপনার মুড বুঝে আমাদের চলতে হবে, তাই না? টাকা নেওয়ার সময় তো বেশ আপনাদের টাকা নিলেন। আপনার ওই হাবি জাবি ছবি নিয়ে এক্সিবিশন করার কোনো প্রয়োজন ছিল না। আমি শুধু আজকে মরতে চাইছি না, এটুকু বলেছি, বাকি কাজের জন্য তো আমি না করিনি। হ্যাঁ, আমি ওনাকে সাপোর্ট করছি স্যার। দেখুন একটা মানুষকে আপনি এভাবে উত্তেজিত করতে পারেন না, এটা কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি? হ্যাঁ, তোমার মনে হচ্ছে তাই না? এটা দুজন মিলে একসাথে করলে কোথায় কি হবে? ঠান্ডা মাথায় ইউ ঠান্ডা। শুনুন মিস্টার, আপনার প্রিয় শিল্পী ভ্যান নিয়ে কিন্তু মরার পরেই জগৎ বিখ্যাত হয়েছে। কোটি কোটি টাকায় ছবি বিক্রি হয়েছিল সারা দুনিয়া জুড়ে। অর্থহীন জীবন, অমরত্বের মৃত্যু, সিদ্ধান্ত কিন্তু এখন আপনার। আই অবজেক্ট স্যার, আই অবজেক্ট। আপনি শুধু প্রভোক নয়, রীতিমতো ওনাকে ফোর্স করছেন। আমি জানতাম আজকে আপনি যেটাই করবেন আর সেই মুহূর্তে সরি টু সেই আমি কিন্তু এটাকে হতে দেবো না। যে কোনো মূল্যে আমি এটা আটকাবো, যতদূর যা করা হবে। सर आप देखिए ना सर, सर हो सके तो सबको रोटी सर देखिए सर। দেখুন মিস্টার রায়, ডক্টর বাবু বলেছেন বলে যে আপনাকে মরতে হবে, ব্যাপারটা কিন্তু এতটা সহজ ছিল না। প্রথমত এই মেশিনের ফার্স্ট পেজে কাজ করার সময় মেশিনের এই সিস্টেমই আমাকে বলে দেবে আপনি মরার জন্য উপযুক্ত কিনা। দ্বিতীয়ত মেশিনে থাকা অবস্থায় কষ্ট এটাকে বলে বুঝেছেন? সেটা আপনি লক্ষ লক্ষ বার পেয়ে গেলেন, সারা জীবন পাবেন, হয়তো আরো পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কষ্টের কোনো ব্যাপার নেই। কথা কল্পনা করে আপনি পালিয়ে যাবেন না, সেটা যে বারবার হয় না মিস্টার। মাথা যদি মাথা পড়ে যায় লাইনে, ওখান থেকে তো আর মাথা সরানো যায় না মিস্টার। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে তো অপত্তি বলে কিছু নিয়ে এখানে দাঁড়িয়ে থাকো, আমি আমরা ঠিক আছে ঠিক আছে মিস্টার রায়, আপনার ওই ভয় অস্বস্তি বলুন না মিস্টার রায়, আপনার ওই অস্বস্তি, বুক ধরপড়, ভয়, এই সমস্ত কিছু কাটিয়ে তোলার অর্থ আছে আমার। হ্যাঁ শুনুন মিস্টার রায়, আমি আপনাকে ছোট্ট একটা ইঞ্জেকশন, আপনার লাগবেও না, বুঝতেও পারবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন আপনার ভয়, ভীতি, অস্বস্তি সমস্ত কিছু কোথাও। আশা করি এবার আপনি রাজি হবেন। রোহিত, আমি ওনাকে একটা অ্যান্টিডিপ্রেশন আর একটা সেডেটিভ একসঙ্গে ইনজেক্ট করে দিচ্ছি, হোপফুলি এতে ওনার সমস্যাটা পড়ে যাবে। তা না হলে কিন্তু ওনাকে মেশিনেই করে যাবে। মিস্টার রায়, এগুলো গ্রামীণ ইনজেকশন, দেখবেন আপনার কোনো অসুস্থ হবে না, আপনার ভালোই লাগে, মানে আপনার শরীরে যাবতীয় জিনিসগুলোতে কেটে যাবে, আপনার মেডিসিন বার করতে কোনো ভয় থাকে, ঠিক আছে? আর আমরা তো আজকে আছে কেন স্যার? ঠিক আছে, কি দেবেন দিন। ওটা ইন্টারভেনেন্স।
কেন ডাক্তার মেহেতাকে আজকে এখানে থাকতে বলেছিলাম এবার বুঝতে পারলে? চুপ কর না, তোর কি নিচ্ছি তোর? আমি তো বলি লোকটা মারা যাবে লাস্ট। তুমি জানো তো? রিহার্সাল ছিলাম, জানি। আশা করি এবার আপনি ভালো করবেন। বাসু, মাইক্রোসফট অন আছে তো? বসিও। এই মিস্টার রায়, আপনি যে স্বেচ্ছায় এই মেশিনে যাচ্ছেন সেটা সবখানে বলে দেন। আমি স্বেচ্ছায় আপনি একটা ready? Yes. 4, 3, 2, 1, 0. আমাদের থেকে তুমি ভালো জানো সাপোর্ট এই সফটওয়্যার এই হার্ডওয়্যার এই ইন্টারফেস সমস্ত কিছু তুমি দিনের পর দিন এক্সপার্টদের সঙ্গে বসে ওর চালু তোমার ইচ্ছা আপনি এটা কেন বুঝছেন না যে সফটওয়্যারকে হ্যাক করা যেতে পারে কোনো আপনি একটু দেখুন না সেরকমই কিছু হয়ে থাকে তবে সেটা তুমিই করেছো আমি কেন আমি কেন আমি বলছি আপনি একবার কি দেখুন আমার মনে কিছু একটা গন্ডগোল হচ্ছে প্রোগ্রাম যেভাবে সেট করা আছে তাতে করে এটা অটোমেটিক্যালি ডেথ কোডে চলে যাবে আমি কি বলতে পারি স্যার লোকটা ভাঙতে পারছে স্যার একটা খুলে দিন না স্যার স্যার প্লিজ আপনি এখানে আসুন ঠিক আছে আমি পাওয়ার সাপ্লাই অফ করে দিচ্ছি তোমরা মানে মেশিনটাকে রিটার্ন করে আপনি কি করলেন ওরা যে লিঙ্কটা খুলে দিচ্ছে হ্যাঁ খুলতেই তো বললাম দুপুরের দিকে দাঁড়িয়ে I hate the word jump. তোমাকে দেওয়ার মতো ওনার কাছে কিছু ছিল না। আরে ওর তরঙ্গি এপিসোডটা সেটাও একটা অ্যাক্টর স্টোরি। ওর ওই উদ্ভট মনের গল্প। আরে তরঙ্গি বলে কেউ কোনোদিন ছিল না, কেউ কোথাও ছিল না, না ওর প্রেমিকা না ওর ছাত্রী। সংস্থায় ওর একটা মন গড়া অ্যাক্টর স্টোরি। শোনো, তরঙ্গি বলে কেউ কোনোদিন ছিল না এবং কেউ কোনোদিন আসবেও না, ভুল করছেন, ভুল করছেন। আমার সাথে দেখা হয়েছে, আজকে তরঙ্গির সাথে আমার দেখা হয়েছে। সে এক অদ্ভুত আশ্চর্য গল্প, শুনলে না আপনারা অবাক হয়ে যাবেন। দেখা হচ্ছে না হ্যাঁ, দেখা হয়েছে। তাহলে আমি বলছি জানেন তো একটা খুব ভালো খবর আছে, আপনারা কেউ জানেন না। 1 মিনিট দাঁড়ান।
বলছি যে আপনাদের তো এই খবরটা দেওয়ার জন্যই আমি সেই একাডেমি থেকে দৌড়ে দৌড়ে এখানে আসছি। আজকে একাডেমি টুর এক্সিবিশনে এক ভদ্রলোক এসেছিলেন। তিনি ওর 3টে ছবি 10 লাখ টাকায় কিনে নিয়েছেন। হ্যাঁ, ভাবতে পারছেন আপনারা, 10 লাখ টাকায়। তার মধ্যে একটা ছবির জন্য তো দিয়েছেন সবচেয়ে বেশি, একটা মেয়ের ছবি, একটা অয়েল পেন্টিং, তেল রঙে আঁকা সাধারণ মেয়ের ছবি। তরঙ্গী, তরঙ্গী, হ্যাঁ, ছবিটার নাম তরঙ্গী। ভাবতে পারছেন আপনারা, একটা ছবি, তার নাম তরঙ্গী, ও দিয়েছে এই নাম। আর ছবির নিচে সেটা স্পষ্টভাবে লেখা আছে তরঙ্গী। তবে জানেন তো, ওই ইয়েকে ভদ্রলোকটা আমি ছবিটা নিয়ে যেতে বলেছি যে কদিন এক্সিবিশন চলবে ওখানেই থাক, তারপরে হিসাবে নিয়ে যাবেন। কি ভালো খবর বলুন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ও, আমি তো ভাবতেই পারছি না, ওকে ডাকুন না, ও একটু শুনুক। আমি যে কি ভুল করেছি না, কি ভুল করেছি। কতদিন এই ছবিটাই তো আমাকে দেখাতে চেয়েছে, আর আমি চিৎকার করেছি, ঝগড়া করেছি, ফিরেও তাকাইনি। জানেন, স্বচ্ছ জলের উপর ভরা পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে। সেখানে ওই জলের উপর ভাসছে একটা মিষ্টি মেয়ের মুখ। সুন্দর সে মুখ দেখলে না আপনাদের সবারই ভালোবাসতে ইচ্ছা করবে। তরঙ্গী, তরঙ্গী, ও প্লিজ প্লিজ ওকে ডাকুন। ও কতক্ষণ ওরকম ভাবে থাকবে? ভালোবাসা বলছি কি, ওকে ডাকুন না, ওকে ডেকে দিন, আমাকে তো অনেক যেতে হবে। কথা নেই, ও আমি একা বাবা করে যাচ্ছি, আপনাদের ভালো লাগছে না বুঝি না? কি করি, ডাকুন। আমাদের চেনা সব আবছা, অস্পষ্ট ম্যাডাম, ঘন কুয়াশায় মোড়া, মাঘের মধ্য রাতের মতো। সেখানে ঝাপসা চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আর সেই কুয়াশা আমাদের চেনা বোঝা সব একেবারে থমকে গেছে। আমি, আপনি, আমরা সবাই পথ হারিয়ে পথ খুঁজে চলেছি। আসে নির্জন, নির্বান্ধ স্যাঁতস্যাঁতে দুটোর জঙ্গলে একা একটা ছোট্ট আগুন ফেলে যাচ্ছে আপনার সামনে। আমরাই কেবল তাকে শুধু ছুঁতে পারছি না। আর সে আলোর বিন্দুটা ক্রমশ সরে সরে যাচ্ছে, সরে সরে যাচ্ছে। বাবা, সব কি বলছেন আপনি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না ভাই, সব তো ওপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। প্লিজ ওকে একবার ডাকুন। আরে শুনে আছো, শুনছো? আরে ওঠো ওঠো, আমাদের যেতে হবে না, কত দূর যাবো বাবা। আরে তোমার এক্সিবিশন হচ্ছে, সেখান থেকে আসছি, বুঝলে? তাড়াতাড়ি উঠে পড়ো। এই জানেন তো, আমি না ঠিক করেছি ওকে আর কোনো কাজ করতে দেবো না। এবার থেকে ও শুধু আঁকুক, শুধু ছবি আঁকুক। এই পৃথিবীতে ওই একটাই ওর কাজ। আপনাদের এখানে তো মোটেও আসতে দেবো না। কি গো, শুনছো? আরে উঠে পড়ো। কি হয়েছে কি, আপনারা চুপ করে আছেন কেন? প্লিজ ওকে ডাকুন তো, আমার ভালো লাগছে না এবার আমার। কি হলো? সরি সরি, তুমি আর যাবেন না। আমরা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শান্তি যেটা উনি বারবার চাইছিলেন সেটাই উনি আর রূপে যাবেন না। কি হলো? বুঝতে পারছো? ওঠো। আরে আমাদের যেতে হবে না। আরে তোমার এক্সিবিশন এখন নিজে চোখে দেখবে না। আচ্ছা, কি বলছেন আপনারা? কি করেছেন ওর সাথে? কি করেছেন? জেনে গেল? তাকে শুয়ে আছে ওরকম ভাবে? কি হলো তোমার? ওঠো, 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 ওঠো বলছি। আরে, আরে, এই সরুন তো।
কি করে করলো রিনা আন্টি নাম শুনে গেছিলাম পোস্টারে। অন্য কোনদিন শুয়ে রয়েছে ওই তার কাছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে আমাদের স্বপ্নের ভাড়াও। যেদিন আমার ছোট্ট মেয়ের আদুরে মিষ্টি মুখটা আমার মনে পড়বে, তখন গুণধর হাসবে। যেদিন আমার বহুদিনের জমাট বাঁধা একটা দুঃখ দোলা পাকিয়ে আমার গলার সামনে এসে আমাকে তীব্র রক্ত দেবে, তখন গুণধর চাপবে। প্রিয়তমার নরম ঠোঁটে আমার ঠোঁট যখন জড়িয়ে যাবে, তখন গুণধর জেগে একটা দীর্ঘ অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি সবাই। আর সুরঙ্গের শেষে এক চিলতে আদর জন্য যখন আমরা সবাই হাহাকার করবো, তখন ওই মমি থেকে জেগে উঠবে গুণধর। অন্ধকার সুরঙ্গের মধ্যে একটা অনির্বাণ নদীর শিকার পাওয়াজি খেয়েছো? আমি খাইনি জীবনে। গুণধর খেয়েছো? গুণধরকে মেরে ধ্বংস করা যায় না স্যার, কেননা ওটাই অনির্বাণ ভালোবাসা।